নমস্কার, আমি সুরঞ্জন ঘটক, তসরালা সরবেরিয়া সনাতন হাই স্কুলের প্রধান শিক্ষক। পার্থবাবুর আমন্ত্রণে গান্ধিয়ান থটসের উপর যে আলোচনা চক্র, তাতে আমন্ত্রিত হয়ে আমি সম্মান বোধ করছি। যদিও ব্যক্তিগত একটি ওয়ার্কশপ চারবাগ নাট্য প্রতিষ্ঠানের, তাতে ব্যস্ত থাকার কারণে আগামীকাল আপনাদের সম্মুখে উপস্থিত থেকে আমার বক্তব্য পেশ করতে আমি অক্ষম। তাই এই ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে আমি আপনাদের সামনে গান্ধীজির সম্বন্ধে দু একটি কথা বলতে চাই। প্রথমে ধন্যবাদ জানাই পার্থবাবুকে যে আজকের এই অশান্ত পৃথিবীর বুকে গান্ধিয়ান থটসের উপর এই পর্যালোচনা একটি অবশ্যই গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে বলে আমার মনে হয়, এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি গান্ধীজির আদর্শ সেটি আরও বিস্তারিতভাবে শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বেই আলোচিত হওয়া প্রয়োজন। যেখানে সারা পৃথিবী জুড়ে এখন একটা মারণযজ্ঞ শুরু হয়েছে, সেটা কখনো গাজা ভূখণ্ডে, কখনো সেটা ইরান, তুর্কিস্তান, কি আমাদের ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে যে সমস্যা, অশান্ত বাংলাদেশ এবং অন্যান্য বেশ কিছু রাষ্ট্রে। আমার যদিও মূল বিষয় বা সাবজেক্ট বটানি, এবং গান্ধীজি সম্বন্ধে আমার পড়াশোনাও হয়তো আপনাদের সমতুল্য নয়, তবুও দু একটা কথা বলতে চাই। আমার পিএইচডির বিষয় হিউম্যান রাইটস, আরও বিশদে বললে হিউম্যান রাইটস ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য পজিশন অফ অপ্রেসড ক্লাস অফ উমেন ইন ইন্ডিয়া। তো সেই বিষয়ে পড়াশোনা করতে গিয়ে গান্ধিয়ান থটসের উপরে কিছু বিষয়ে পড়াশোনা করে আমার যা মনে হয়েছে, গান্ধীজির রাজনৈতিক জীবন, তার ব্যক্তিগত জীবন, এগুলো নিয়ে আমরা এর আগেও অনেক আলোচনা করেছি, পর্যালোচনা করেছি। রিচার্ড অ্যাটনবোরোর গান্ধীর ভূমিকায় অভিনয় অবিস্মরণীয়, এবং সেটি একটি সাক্ষ্য প্রমাণ হয়ে রয়েছে গান্ধীজির জীবনীমূলক একটি ফিচার হিসেবে। এখন গান্ধীজির রাজনৈতিক জীবন পর্যালোচনা করার মতো শিক্ষাগত যোগ্যতা আমি অন্তত মনে করি না আমার আছে। তিনি ঠিক ছিলেন না ভুল ছিলেন, সে বিষয়ে আপনারা মতামত দেবেন। কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যায় যে গান্ধীজির যে অহিংস আন্দোলন,
ব্রিটিশ বিরোধী ভারতবর্ষে বা তার যে ভূমিকা তা পর্যালোচনা করতে গিয়ে আমরা অনেক সময় এটা উল্লেখ করে থাকি যে তার এই নরমপন্থী আচরণ ব্রিটিশ বিরোধী ভারতকে বোধহয় ক্ষতিগ্রস্ত করেছিল, বরঞ্চ সহিংস পথে যদি স্বাধীনতার চেষ্টা হতো তাতে হয়তো আমরা আরও আগে স্বাধীনতা অর্জন করতে পারতাম। এবং সবচেয়ে হাস্যকর যেটা, যে একদা গান্ধীজির অনুচর সুভাষচন্দ্র বসুর ভূমিকার সাথে গান্ধীর মতাদর্শের একটা আলোচনা করতে গিয়ে আমরা প্রায়শই সুভাষচন্দ্রের পক্ষ অবলম্বন করে অকারণেই বোধহয় গান্ধীজির সমালোচনা করি। ব্যক্তি গান্ধীজিকে চিনতে গেলে তার পুরো জীবন পর্যালোচনা করার প্রয়োজন। দক্ষিণ আফ্রিকায় তিনি যখন একজন আইনজীবী হিসেবে তার জীবন শুরু করেন, সেখানে তার যে অভিজ্ঞতা এবং দ্য ফয়েনিক্স সেটেলমেন্ট ও অন্য আরেকটি যে ফার্ম, টলস্টয় ফার্ম তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে হাতে কলমে তিনি অহিংস আন্দোলনের যে প্রমাণ রেখেছেন এবং পরবর্তীকালে ভারতে ফিরে আসার পর তার যে প্রয়োগ, শুধুমাত্র সেটুকু পর্যালোচনা করলেই বোধহয় তার অবদান আমার অন্তত মনে হয়েছে যথেষ্ট। আমরা বোধহয় কোথাও একটা ভুল করে বসি বা আমাদের মধ্যে একটা চঞ্চলতা দেখা দেয়, আমরা বড্ড চটজলদি ফলাফল আশা করি। গান্ধীজি বোধহয় শুধুমাত্র ভারতের স্বাধীনতা এটাকেই মুখ্য হিসেবে ধরেননি, তিনি জাতিগতভাবে ভারতের মানুষকে অন্য একটি আঙ্গিকে শিক্ষিত করতে চেয়েছিলেন। কারণ শুধুমাত্র স্বাধীনতা অর্জন করলেই ভারতবর্ষের সব সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা বোধহয় ছিল না। এবং সেটা আজকে যখন আমরা দেখতে পাই যে স্বাধীনতার প্রায় 80 বছর পরেও ভারতবর্ষের সামগ্রিক সামাজিক অবস্থান খুব বেশি বদলায়নি। এখনও এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ, জাতিগত দাঙ্গা, অনগ্রসর শ্রেণীর প্রতি আমাদের বিদ্বেষ, এবং তার ফলে ভারতের বেশ কিছু অংশে বিচ্ছিন্নতাকামীদের মাথাচাড়া দিয়ে ওঠা, এগুলো বোধহয় আমরা যদি আরও বেশি করে গান্ধীজির জীবন আদর্শকে অনুসরণ করে চলার চেষ্টা করতাম, তাহলে হয়তো মুক্তির একটা উপায় নিশ্চয়ই বার করতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় যে বিড়লা হাউসে নাথুরাম গডসের গুলিতে গান্ধীজি যখন মারা যাচ্ছেন, তার মুখ থেকে যে দুটো শব্দ বের হয়েছিল, হে রাম, সেই রাম পুরুষোত্তম রাম কিনা জানি না, কিন্তু বোধহয় গান্ধীজি বলতে চেয়েছিলেন ভারতবর্ষের যে প্রকৃত মূলগত আত্মা,
তার কথা। সেই রাম শ্রী পুরুষোত্তম রাম নন। এবং নাথুরাম গডসেকে ভগবান হিসেবে পূজা করা বা কোথাও গান্ধিয়ান থটসকে বিকৃত করে ভারতবর্ষের সহিংস আন্দোলনবাদীদের মুখ্য আদর্শ করে তোলা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে, এই ধরনের যে প্রচেষ্টা, আমার মনে হয় সেটা নিন্দাজনক। ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলন একটি বিশাল অধ্যায়। তাকে পর্যালোচনা করতে গেলে অনেকগুলো ভাগে ভাগ করতে হয়। সেটা যদি আমরা সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে সুভাষচন্দ্র বসুর আইএনের ভূমিকা, আবার কোথাও বা গান্ধীজির অহিংস আন্দোলনবাদী নীতি, তার সামগ্রিক একটা পর্যালোচনা করি, তাহলে গান্ধীজির আন্দোলনকে বা তার অবদানকে শুধুমাত্র বোধহয় স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটেই সীমাবদ্ধ রাখলে চলবে না। ইউএনও গঠনের যে প্রারম্ভিক প্রস্তুতি বা ইউএনের যে আদর্শ, তা বোধহয় উঠে এসেছিল গান্ধীজির যে অহিংস নীতি তার থেকে। দুর্বল, পিছিয়ে পড়া মানুষের জন্যে, যারা সমাজের এক কোণে পড়ে থাকে, সেই সমস্ত মানুষের সামগ্রিক উন্নয়ন, এটাই বোধহয় ছিল গান্ধীজির আদর্শ। বিবেকানন্দ বলেছিলেন যে নতুন ভারতবর্ষ উঠে আসবে মুচি, ম্যাথর তথা পিছিয়ে পড়া মার্জিনালাইজড গ্রুপ থেকে। সেই স্বপ্ন কতটা সফল হয়েছে তার মূল্যায়ন আপনাদের মতো বিদগ্ধ জনেরা করবেন, যারা আজকে উপস্থিত থেকে এখানে আলোচনা করবেন। তাদের বক্তব্যে নিশ্চয়ই সেগুলো উঠে আসবে। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত যে গান্ধিয়ান থটসকে আলোচনা করতে গেলে সেই সময়কার প্রেক্ষিতটাকে ধরতে হবে। মুশকিল হলো যে আমরা অনেক সময়ই কোনো একজন মানুষের অবদানকে আজকের আলোকে বিশ্লেষণ করি, যা বোধহয় সঠিক নয়। রাজনৈতিক পর্যালোচনা চলতে থাকবে, কিন্তু আমি মূলত আমার বক্তব্য সীমাবদ্ধ রাখছি শুধুমাত্র কয়েকটি বিষয়ের উপর। চম্পারণ সত্যাগ্রহ চলার সময় আমরা সবাই জানি যখন তা সহিংস রূপ নিল, গান্ধীজি তা প্রত্যাহার করে নিলেন এবং তা নিয়ে প্রচুর সমালোচনাও রয়েছে। কিন্তু গান্ধীজি তার চিন্তাভাবনায় অবিচল ছিলেন। তিনি কিন্তু যে মতবাদে বিশ্বাস করতেন সেই মতবাদই তিনি প্রয়োগ করেছিলেন অত্যাচারী ব্রিটিশদের বিরুদ্ধে। এখন সেটা কার্যকরী কতটা বা স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির অবদান কতটা, তা ঐতিহাসিকরা পর্যালোচনা করবেন। আমি বলবো যে বিভিন্ন প্রেক্ষাপট, পরবর্তীকালে দেশভাগ এবং দেশভাগের সময় নোয়াখালীর দাঙ্গা, গ্রেট ক্যালকাটা কিলিংস, এই সমস্ত কিছু পর্যালোচনা করে আমরা যদি দেখি যে গান্ধীজির যে সামগ্রিক চেষ্টা একটা অখণ্ড ভারতবর্ষ, যেখানে
কোনো জাতিগত ভেদাভেদ থাকবে না, থাকবে না ছুত অছুতের কোনো ভেদাভেদ। সেই স্বপ্ন আজও বোধহয় আমরা সফল করে তুলতে পারিনি। গান্ধী অনুগামী যারা ছিলেন তারা পরবর্তীকালে ক্ষমতার দৌড়ে রাজনীতিতে এতটাই জড়িয়ে পড়লেন যে তারা ভোট বাক্স নিয়ে ব্যস্ত থাকলেন। সামগ্রিকভাবে ভারতবর্ষের সাধারণ মানুষের উন্নয়নের কথা কতটুকু তারা ভেবেছিলেন সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। কিন্তু এ কথা বলতেই হবে যে গান্ধীজি তার আদর্শ আন্দোলন সেটা শুধুমাত্র জাতীয়তাবাদী আন্দোলনে সীমাবদ্ধ রাখেননি। তিনি চেয়েছিলেন সামগ্রিকভাবে একটি এমন জাতি হয়ে উঠুক ভারতবর্ষের সাধারণ মানুষ, যাদের চিন্তায় ভাবনায় বহিঃপ্রকাশ ঘটবে মানবতার। তাই মানবতার জয়গান যদি কেউ গেয়ে থাকেন, অন্তত ভারতবর্ষের ইতিহাসের প্রেক্ষাপটে, তাহলে অন্তত বলতেই হয় যে মহাত্মা গান্ধীর থেকে বড় শুভ চিন্তক সারা পৃথিবীর জন্যে আর কেউ ছিলেন না। পরবর্তীকালে আমরা নেলসন ম্যান্ডেলাকে পেয়েছি, আমরা মার্টিন লুথার কিংকে পর্যালোচনা করি। এদের সকলের যে আদর্শ, সেই আদর্শের সংমিশ্রণ আমরা পাই গান্ধীজি চিন্তাভাবনার মধ্যে দিয়ে। তাই নিজের দেশে তিনি শত সমালোচনাতেও বিদ্ধ হলেও সারা বিশ্ব কিন্তু কুর্নিশ করে নেয় সেই মানুষটিকে, যার অপার জ্ঞান এবং আদর্শ, যে আদর্শ তিনি লালন করতেন এবং পালন করতেন, যা তিনি ছড়িয়ে দিয়েছিলেন সারা ভারতবর্ষে। এবং আমার মনে হয় এখনও তার প্রকৃত মূল্যায়ন ঘটেনি, যা মূল্যায়ন হওয়া প্রয়োজন। কারণ আগামীর যে পৃথিবী আসছে তা বড় কঠিন সময়। এই যে রক্তক্ষয়ী চিন্তাভাবনা, দেশে দেশে যুদ্ধ ব্যবসায়ীদের মারণাস্ত্রের হুঙ্কার, আর মানুষের রক্ত, দুঃখ, কষ্ট, কান্না, যদি তার থেকে মুক্তি পেতে হয় তাহলে আমাদের অবলম্বন শুধুই বোধহয় রঘুপতি রাজা রাম, সবকো সম্মতি দে ভগবান। নমস্কার।